আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে হটিয়েছে নানক। জামায়াত আমিরের ক্ষমা নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস। সচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বিবাহ বিচ্ছেদে থাকা সজীব অজেদ জয় শেখ হাসিনার পুত্র, যুক্তরাষ্ট্রে বসবাসরত। তিনি সম্ভবত আবার ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। নিশ্চয়ই ডরিন চৌধুরীকে আপনারা চিনেন, তাই তো? ডরিন চৌধুরীকে যদি না চিনে থাকেন, চলুন একবার চিনি, তারপরে বলছি কেন ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। ডরিন চৌধুরী হলো শেখ হাসিনার গং, সিআরআই এদের তৈরিকৃত একটি চরিত্র, যেই চরিত্র শেখ হাসিনা সরকারকে প্রশংসা করে এবং তার যে শত শত নিবন্ধ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশিত হতো, 750-র অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বলে এএফপির একটি সংবাদ, অনুসন্ধানী সংবাদ আপনারা সে তখন দেখেছিলেন যে নির্বাচনের আগে ফেক এক্সপার্ট দিয়ে সরকারের গুণকীর্তন প্রকাশ করছে সরকার, আওয়ামী লীগ সরকার। 7 সেপ্টেম্বর 2023 সালে এই ধরনের একটি প্রতিবেদন করেছিল আল জাজিরা। প্রথম আলো একই ধরনের প্রতিবেদন করেছিল, আপনাদের রেফারেন্স আপনারা সে দেখতে পাচ্ছেন। একটি চরিত্র ছিল ডরিন চৌধুরী, যিনি 60টির বেশি নিবন্ধ লিখেছিলেন এবং তার নিবন্ধ এমনকি ডেইলি স্টার অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছিল। পরে এএপির অনুসন্ধানে দেখা যায় যে এই নামে কোনো চরিত্র নেই, এই নামের কোনো লেখক নেই। তারপর থেকে ডরিন চৌধুরী মৃত্যুবরণ করেছেন। আমরা ডরিন চৌধুরীকে দেখি না, কিন্তু ডরিন চৌধুরী বেঁচে আছেন সজীব অজেদ জয়ের হৃদয়ে। একদিন আগে তিনি একটি প্রতিবেদন শেয়ার করেছেন, নাম হচ্ছে commonwealthunion.com। সেখানে তিনি বলেছেন যে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ চিফ। কার কথা বলেছেন? জসিমউদ্দিন রহমানি। জসিমউদ্দিন রহমানের কথা আমি বলছি, তবে তার আগ দিয়ে চলুন এই কমনওয়েলথ যেই সংবাদ, কমনওয়েলথ ইউনিয়ন নামক এই সংবাদটি, পোর্টালটি আমরা একটু দেখে আসি। এই সংবাদটি, পোর্টালটি আমি অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে রিপোর্টটা কে তৈরি করেছে। রিপোর্ট তৈরি করেছে সরোজিনী পি নামক একজন রাইটার। তো সরোজিনী পি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে না, ভালো রাইটার নিশ্চয়ই হবে। তো আমি একটু তার নাম দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে কমনওয়েলথ নিউজে তিনি দিনে 5টা করে নিউজ তৈরি করেন, একদিনে 5টা নিউজ তৈরি করেন। তারই একটা নিউজ হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ। এই কমনওয়েলথ ইউনিয়ন 2023 সালের সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রকাশিত হয়। এদের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে 50,000 লাইক, 50,000 ফলোয়ার। আপনি সংবাদগুলো নিচে দেখবেন যেভাবে শেয়ার করা হয়েছে, একটা লাইক নেই, একটা কমেন্ট নাই। তো যেই পেজের ফলোয়ার, লাইকস 50,000 থাকে, অন্তত 5টা কমেন্টস, লাইক তো থাকবে, কোনো সংবাদে নেই। সজীব অজেদ জয় এই ধরনের একটি সংবাদ পোর্টালের সংবাদকে তিনি তার মতো, যার 3 মিলিয়নের মতো ফলোয়ার আছে, তার সমর্থকদের কাছে তুলে দিচ্ছেন। কেন তুলে দিচ্ছেন? নিশ্চয়ই কারণ আছে, তাই তো? কারণ হলো একটাই, সেটা হলো যে এই যে সংবাদ মাধ্যম, এই যে পোর্টাল, সেই পোর্টালটা সজীব অজেদ জয় এবং তাদের যে সিআরআই ফান্ডেড যে টাকা, অঢেল টাকা আছে, যেই টাকার ফান্ডেড কিছু সংবাদ পোর্টাল তারা বানিয়ে রেখেছিল, এখনও বানাচ্ছে, চালাচ্ছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, নতুন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, আর যে ছেলে মেয়েরা আছে, এই ছেলে মেয়েদেরকে কিভাবে জঙ্গি এবং এই সরকারকে কিভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে ট্যাগ দেওয়া যায় এবং ট্যাগ দিয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা যায় বলেই তিনি সংবাদ, আরেকটি সংবাদ তিনি শেয়ার করেছেন। কার সংবাদ? সেটি হলো চন্দন নন্দীর। কি হেডলাইন? যে বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট কোঅর্ডিনেট মিটস আইএসআই। আইএসআইয়ের কথা বললে তো রর তো একটা টনক নড়বে যে আসলে কি হচ্ছে, কারণ রব এতদিন বাংলাদেশে অপারেট করেছে, এখন যদি আইএসআই অপারেট করে তাহলে তো এটা তাদের সিকিউরিটি কনসার্ন, যেই কনসার্ন তাদের এরই মধ্যে আছে। তো দোহাতে বাংলাদেশের সমন্বয়কদের সাথে নাকি এই যে ছাত্র সমন্বয়কদের সাথে আইএসআইয়ের মিটিং হয়েছে, এই সংবাদ শেয়ার করেছেন সজীব অজেদ জয়। কার লেখা সংবাদ? চন্দন নন্দী। এবার আসুন আমরা একটু চন্দন নন্দীর বিষয়ে কথা বলি। তো চন্দন নন্দীরকে তিনি সজীব অজেদ জয় পরিচয় করিয়ে দিচ্ছেন সিনিয়র জার্নালিস্ট, হতে পারে সিনিয়র জার্নালিস্ট,
চন্দন নন্দী এতই যদি ডিপেন্ডেবল জার্নালিস্ট হয়ে থাকে, এই চন্দন নন্দী নির্বাচনের আগ দিয়ে সজীবজের দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে হটিয়েছে নানক। দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সহ জাহাঙ্গীর কবির নানক। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। এক বিবৃতিতে তিনি সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নানক বলেন, গত 5ই আগস্ট দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানো হয়েছে। এরপর সমগ্র বাংলাদেশে নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কুশীগত করে নৈরাজ্যবাদীরা সারা দেশে পুলিশের থানাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এক অরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিবৃতিতে নানক বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্য পর্যায়ে নামিয়ে এনে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসের বিরুদ্ধে সেটাকে নৈতিক বৈধতা থেকে সন্ত্রাসভিত্তিক রাজনৈতিক অপশক্তি তাদের নক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সনাতনী ধর্মাবলম্বী জনগোষ্ঠী সহ দেশের সাধারণ মানুষ। এতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায়, অগণিত মানুষ আহত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। সহিংসতায় জড়িতদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সভাপতির রাজনৈতিক কার্যালয় সহ সারা দেশের 10,000-এর মতো দলীয় স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে। বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে জামায়াত আমিরের ক্ষমা নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস। সম্প্রতি ক্ষমা নিয়ে জামায়াত আমিরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা সৃষ্টি হয়েছে। জামায়াত আমিরের ক্ষমা নিয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত আমিরের ক্ষমা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। মাসুদ সাঈদী বলেন, ক্ষমা শব্দ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন। আমরা তা সংক্ষেপে বিশ্লেষণ করছি। জামায়াতে ইসলামীর পরম উদারতা, স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষের মন জুড়িয়ে দিলেন। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন। নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন। বিএনপি এবং অপরাপর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতির হাল হাকিকাত কি হতে পারে তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন। ভিকটিমদের মামলা করার জন্য সংকেত দিলেন। আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা হবে মর্মে সংকেত দিলেন। সাধারণত জনগণকে সংকেত দিলেন, জামায়াতের উপরে আস্থা রাখুন, তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি, করবেও না। এটি ছিল 16 বছরের আওয়ামী অপপ্রচারের জবাব। বর্তমান সরকারকে সংকেত দিলেন, জামায়াত আপনাদের জন্য অস্বস্তিকর সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না। আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান। আওয়ামী লীগের সমর্থকদের সংকেত দিলেন, বাঁচার জন্য প্রতি বিপ্লবের চেষ্টা করে নতুন বিপ্লব ডেকে এনো না। তোমার অপরাধী নেতাদের বিচার হবে, তাদের জেল হবে এবং ফাঁসি হবে। তোমরা বরং নিজেদের ব্যবসা বাণিজ্য ও কাজকর্মে মনোযোগ দাও। এই সংকেতটি এই মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দেবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার পলায়নের আপনি কি স্বাধীন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন ডক্টর ইউনূস। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন। উপদেষ্টার নির্দেশনাগুলো হলো, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন। সংস্কার
সংস্কার কর্মসূচি প্রণয়নের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধের উজ্জীবিত হয়ে আমাদের নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য গত বাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথাযথ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিন্তে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। সৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়বদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করতে হবে, যা নিয়মিত মূল্যায়ন পর্যবেক্ষণ করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। গত 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন সরকার প্রধান। প্রিয় ভালোবাসার দর্শক, আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।